প্রশংসা এবং পেহেলগাঁও হামলার নিন্দা করলেও প্রস্তাব থেকে বাদ পড়েছে অপারেশন সিঁদুর শব্দটি। শুধু অপারেশন সিঁদুর নয়, আমার কাছে একটা খবর আসছে অপারেশন সিঁদুর তো বাদ পড়েছে, প্লাস পেহেলগাঁওয়ে যে হত্যা হয়েছে তার নিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে। প্রস্তাবে বলা হচ্ছে এলোপাতারি গুলি চালানো হয়েছে। না, এলোপাতারি গুলি পেহেলগাঁওয়ে চালানো হয়নি, সিলেক্টিভ কিলিং হয়েছে। আমার কাছে যে খবর আছে যে প্রস্তাব পালিত হবে, আমি যেটা দেখার সুযোগ হয়নি, প্রস্তাব বিধানসভায় আসার আগে আমার কাছে খবর এসেছে যে ওখানে বলা হবে যে এলোপাতারি গুলি চালানো হয়েছে। এলোপাতারি গুলি চালানো হয়েছে নাকি পেহেলগাঁওয়ে? মাথার সিঁদুর দেখে নাম জিজ্ঞেস করে কিছু লোকের প্যান্ট খুলে চেক করা হয়েছে যে তাদের ধর্ম কি। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, এবং শাক দিয়ে বাঁধ থাকার চেষ্টা করা উচিত না। সত্যিটা সত্যির মতো বলা উচিত। ধর্ম দেখে মারা হয়েছে, রিলিজিয়াস সিলেক্টিভ কিলিং, যেটা মুর্শিদাবাদে হয়েছে। হরগোবিন্দ দাস, আমাদের চন্দন দাস, এরা অন্য কোনো কারণে মারা যায়নি, তৃণমূল করে না বলে মারা যায়নি, বা কারো বাড়িতে চুরি করতে গিয়ে মারা যায়নি, হিন্দু বলে মারা হয়েছে। পেহেলগাঁওতে যাদেরকে মারা হয়েছে তারা হিন্দু বলে তাদের জীবন নেওয়া হয়েছে। একজন শুধু মুসলিম মারা গেছে, একজন খ্রিস্টান বুঝতে পারেনি মারা গেছে, আর যে মুসলিম মারা গেছে দ্যাট ইজ কোলাটারাল ড্যামেজ। 11 বছরের যে আজকে একটা প্রদর্শনী উদ্বোধন করা। দেখুন, আমরা 11 বছরে মাননীয় মোদীজির নেতৃত্বে দেশের যে যুগান্তকারী পরিবর্তন হয়েছে, সে আইআইএম এর সংখ্যা থেকে শুরু হোক, আইআইটির সংখ্যা হোক, বা 80 কোটি মানুষকে ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করা হোক, বা আয়ুষ্মান ভারতের মধ্য দিয়ে 5 লক্ষ টাকার চিকিৎসার ব্যবস্থা করা হোক, বা বিশ্বকর্মা যোজনার মধ্য দিয়ে আমাদের যারা আর্টিসেন আছে, যারা নাপি ধোপা, এই সমস্ত মানুষকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা। এই সমস্ত বিষয় আমরা এক্সিবিশনের মধ্যে তুলে ধরছি। আগামী দিনে জেলায় জেলায় আমরা এক্সিবিশন করবো, এবং সেখানে মাননীয় মোদীর নেতৃত্বে যে যুগান্তকারী পরিবর্তন হয়েছে, সে অপারেশন সিঁদুর হোক, বা চাঁদের দক্ষিণ মেরুতে অন্ধকার অংশে ভারতবর্ষে চন্দ্রযানের ল্যান্ডিং হোক, একদিকে বিজ্ঞান, একদিকে গবেষণা, আমাদের দিকে ক্রিটিসিজম করা হবে। বামপন্থীরা অনেক ক্রিটিসিজম করতে, যারা এখন জিরো হয়ে গেছে। এই মোদীজির আমাদের ভারতবর্ষ সায়েন্টিফিক পাবলিকেশনে পৃথিবীর 4র্থতম দেশে পরিণত হয়েছে। ইনোভেশন ইন্ডেক্সে আমরা উপরের দিকে উঠছি। কোনো বামপন্থী শাসনে হয়নি ভারতবর্ষ, মোদীজির আমলে হয়েছে। আমাদের আইআইটিআর মুখ্যমন্ত্রী, যিনি পরবর্তী সময়ে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী হয়েছিলেন, তিনি গুরুত্ব বুঝে S-400 চুক্তি করেছিলেন মনোহর পারিকার, স্বর্গীয় মনোহর পারিকার। তার S-400 দিয়ে আমরা পাকিস্তানকে প্রতিহত করেছি। পাকিস্তান কেন? বিশ্বের তাবড় শক্তিকে আমরা প্রতিহত করার মতো ক্ষমতা রাখি। এটা বিজেপি, এটা নরেন্দ্র মোদীর বিজেপি। গোটা ভারতবর্ষ, শুধু আমরা বলছি না, বিশ্ব ব্যাংক বলছে যে ভারতবর্ষ বিগত 10-12 বছরে 27 কোটি লোককে অতি দরিদ্র সীমার, অতি দারিদ্র সীমার নিচ থেকে উপরে, এক্সট্রিম পভার্টি লাইন থেকে উপরে আমরা তুলেছি। এবং কোন সময় তুলেছি? যে সময় পভার্টি লাইন বা এক্সট্রিম পভার্টি লাইন তার ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা পরিবর্তিত হয়েছে। ওবিসি সংশয়পত্র নিয়ে বিরোধীরা অপপ্রচার করছে, ওবিসি সংশয়পত্র নিয়ে কোনো ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কি বলবেন? আপনি তো ওবিসি সম্পর্কে একটা যাত্রাও বের করার কথা বলেছেন। তাহলে ওবিসিদের সাথে ধর্মের সম্পর্ক থাকার কথা না। এই ব্যাকওয়ার্ড ক্লাস কেন এই এসসি এসটি রিজার্ভেশন দেওয়া হয়? এই সম্প্রদায়গুলোর উপর কোনো এক সময় অত্যাচার হয়েছে, কাস্টিজমের বেসিসে, কাস্টের ভিত্তিতে। তো সেই ধর্মের লোকেরা যারা বলে যে আমাদের মধ্যে কোনো কাস্টিজম নেই, ভেদাভেদ নেই, তারা তো ওবিসিতে আসা উচিত না, এসসিতে আসা উচিত না, এসটিতে আসা উচিত না। যুক্তি তো তাই বলে, লজিক তো তাই বলে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ওবিসি এ এবং ওবিসি বি তৈরি করে ওবিসি এর মধ্য দিয়ে মুসলিমদেরকে যেভাবে ঢুকিয়েছেন, এবং সব মুসলিম 2-4টে বাদ দিয়ে সমস্ত মুসলিমদেরকে তিনি ওবিসি এতে ঢুকিয়ে দিয়েছেন। থানায় ঢুকিয়েছেন ওবিসি এর রিজার্ভেশন। প্রত্যেক জায়গায় মুসলিমদেরকে ঢোকানোর জন্য একটা চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লাস্ট 10 বছরের বেশি সময় ধরে করে গেছে, এবং সেই জন্য কোর্টের সামনে তারা সমস্যায় পড়েছে যে আপনি কিভাবে এত মুসলিম সম্প্রদায়ের মানুষকে ওবিসি এতে ইনক্লুড করতে পারেন, তার যুক্তি কি, তার লজিক কি, তার পিছনে আপনার রিসার্চ কোথায়? অথচ পশ্চিমবঙ্গের একটা বড় সমাজ, কৈবর্ত সমাজ, মাহেশ্ব সমাজ, তারা ওবিসির বাইরে আছে, তাদের দাবি আছে। আমাদের কুর্মী ভাইদের দাবি আছে যে তারা এসটি হতে চায়। আর সবথেকে বড় কথা, রিজার্ভেশন যে পরিমাণ, সেই পরিমাণটাও তো অনেক কম। এসটি রিজার্ভেশন কম, ওবিসি রিজার্ভেশনের সংখ্যা কম। গোটা ভারতবর্ষের এদিকে যে পরিমাণ রিজার্ভেশন থাকার কথা, সেই পরিমাণ রিজার্ভেশন তো নেই এখানে পশ্চিমবঙ্গে।
মানে ওবিসি নিয়ে কি বিভাজনের একটা রাজনীতি দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপিসমেন্ট পলিটিক্সের রাজনীতি করছে। ওনার কাজ ওবিসি সম্প্রদায়, হিন্দুদের ওবিসি যারা অ্যাকচুয়ালি প্রকৃত ওবিসি যারা, তাদেরকে ক্যাটার করা বা তাদেরকে লাভ দেওয়া তার লক্ষ্য নয়। তার লক্ষ্য ওবিসি এর মাধ্যমে মুসলিমদেরকে যেন তেন প্রকারেণ সরকারি চাকরিতে ঢোকানো। ঠিক যেভাবে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিংস এর সময় বা তার আগে এই কলকাতা শহরে তৎকালীন মেয়র এবং তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে প্রধানমন্ত্রী বলা হতো তখন সোহরাওয়ার্দী, শহীদ সাইদ সোহরাওয়ার্দী, তিনি করেছিলেন। এবং ইতিহাস আমাদেরকে স্মরণে রাখা উচিত। গ্রেট ক্যালকাটা কিলিংস হওয়ার আগে কলকাতার সমস্ত থানা, বেশিরভাগ থানার আইসি, ওসি তৎকালীন যুগে যারা ছিলেন, তাদেরকে মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষকে আনা হয় সোহরাওয়ার্দীর দ্বারা। এবং তারপর দাঙ্গার সময় কোনো পুলিশকে রাস্তায় দেখা যায় না। ঠিক যেরকম এই মুর্শিদাবাদ দাঙ্গার সময় কোনো পুলিশকে হিন্দুদেরকে বাঁচাতে বেরিয়ে আসতে দেখা যায়নি। বিএসএফ গেছে, তারপর হিন্দুরা বেঁচেছে। খোঁজ মিলল না, মানে এই যে বাচ্চাটাকে উল্টে মারা হয়েছে, অপরাধীদের সব ধরা হয়েছে, কিন্তু যে নাবালক তাকে এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কি বলবেন? দেখুন, এটা তো পুলিশের কাজ খুঁজে বের করা, যার উপর এতদিন ধরে অত্যাচার চলেছে এবং সেই নাবালক এখন পলাতক। সে কোথায় গেছে, নিজের বাড়িতে ফিরে গেছে, বাড়ির লোকের সাথে প্রশাসন যোগাযোগ করেছে কিনা, এ বিষয়ে পুলিশই বলতে পারবে। পুলিশের কাছে আমাদের প্রশ্নটা করা হচ্ছে। এই অপদার্থ পুলিশ যারা আমাদের এই রাজ্যে নিজেদের বাড়ির লোকেদের, স্ত্রী মায়েদের সম্মান রক্ষা করতে পারছেন না, তাদের কাছ থেকে তো খুব বেশি আশা করা ঠিক না। এবং এখনো ডিজিপি যিনি বলেছিলেন যে পুলিশের গায়ে একটা গুলি লাগলে 4টে গুলি করা হবে, তার তো কোনো ভূক্ষেপ তো আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে বলে মনে হচ্ছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা, তৃণমূলের সমর্থক খুন হয়েছে এবং সেই খুনে তৃণমূলেরই উপপ্রধানের ভাই গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? দেখুন, এই নিয়ে গন্ডগোল চলছে সেখানে। দেখুন, তৃণমূলের যে কর্মী বা সমর্থক যে খুন হয়েছে এবং উপপ্রধানের ভাই গ্রেপ্তার হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা একটা গোষ্ঠীদ্বন্দ্ব। এবং এই গোষ্ঠীদ্বন্দ্বটা আপনারা যদি সরেজমিনে তদন্ত করেন তাহলে দেখতে পাবেন এই পুরো গোষ্ঠীদ্বন্দ্বের মূলে হচ্ছে পয়সা। কে ওই এলাকা থেকে পয়সা কামাই করবে, পঞ্চায়েতে যে টাকা যাচ্ছে কেন্দ্র সরকারের টাকা, 15 ফিনান্স কমিশনের টাকা এবং ওর সাথে সাথে প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা এবং অন্যান্য টাকা যা আসে, অর্থ যা আসে, এই অর্থ লুট কে করবে এই নিয়ে লড়াই। তারপরে প্রত্যেক জায়গায় তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। এরাই ভোটের সময় আবার এক হয়ে যায়, এক হয়ে বিজেপির উপরে হামলা করে, বিজেপি লোকেদেরকে মারে। কারণ এরা জানে যে যদি একবার আমরা ক্ষমতা থেকে সরে যাই তাহলে পেটে আর ভাত জুটবে না, পেটে ভাত জুটবে এবং এলাকার মানুষ লাঠি দিয়ে মেরে এলাকা ছাড়া করে। গতকাল ওয়াজাহাত খান শর্মিষ্ঠা পালের বিরুদ্ধে যিনি অভিযোগ করেছিলেন তাকে গ্রেফতার করা হলো। এই গ্রেফতারটা দেখে কি মানে আসাম পুলিশ ফিরে যাওয়ার পর ওয়াজাহাত খানকে দেখুন, ওয়াজাহাত খানকে যেটা গ্রেফতার করা হচ্ছে, যখন পুলিশের কাছে থাকে তাকে আমরা বলি পিসি, যাকে সাধারণত যার ফুল ফর্ম হচ্ছে পুলিশ কাস্টাডি। বা ওয়াজাহাত খানের জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে প্রোটেকশন কাস্টাডি। প্রোটেকশন কাস্টাডি কেন? যাতে আসাম পুলিশ বা তার বিরুদ্ধে হরিয়ানাতেও নাকি এফআইআর হয়েছে কোনো খবর পাচ্ছি, তারা যেন ওয়াজাহাত খানকে ধরে নিয়ে যেতে না পারে। তবে ওয়াজাহাত খানকে আমি নিশ্চিত থাকতে বলবো, আমি আগামীকালই আসাম যাচ্ছি, আমারও দায়িত্ব আছে প্রেস কনফারেন্স করা। আসামের মানুষের আক্রোশ আমি এখান থেকেও কিছুটা বুঝতে পেরেছি। ওয়াজাহাত খানকে আজ না হয় কাল আসাম নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা হবে এবং এমন ট্রিটমেন্ট করা হবে যে উনি আর জীবনে এই ধরনের পোস্ট করার সাহস দেখাতে পারবেন না, যেটা তিনি আমাদের মা কামাখ্যা নিয়ে করেছেন। দেখুন, সেনাবাহিনীর কৃতিত্ব নেওয়ার চেষ্টা করা হয়নি। 1971 সালে বাংলাদেশ তৈরির কৃতিত্ব কোন রাজনৈতিক দল পায়? ইন্দিরা গান্ধীকে নিয়ে তখন কি হয়েছিল? প্রাত্যবাবু ইতিহাস পড়েন না, বাংলা নাটক পড়েন, বাংলা নিয়ে বলতে থাকেন। এরা ল্যাঙ্গুয়েজ বাংলা না, অন্য কিছু বোঝানোর চেষ্টা করছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। জেনে উনি বুঝতে পারছেন, ইতিহাসটা পড়তে বলুন, ভালো করে ইতিহাসটা পড়ুন। শুধু রাশিয়ার ইতিহাস পড়লে, চাইনার ইতিহাস পড়লে হবে নাকি? ভারতবর্ষের ইতিহাসটা জানতে হবে। एक सवाल ये था कि মতো লোকেরা সবসময় চেষ্টা করে কাকের মতো চোখ বন্ধ করে লুকিয়ে রাখবো যাতে খুঁজে না পায়। প্রাপ্ত বসু পূর্বপুরুষ আমি যতদূর জানি উপায় বাংলা থেকে পালিয়ে এসেছিলেন। কেন এসেছিলেন? 2 টাকা কেজি চাল খাবেন বলে, না সবুজ সাথে সাইকেল চালাবেন বলে? সৌগত রায়ের পূর্বপুরুষ উপায় বাংলা থেকে পূর্ব পাকিস্তান থেকে পরে পালিয়ে এসেছিলেন। কেন এসেছিলেন? ধর্ম রক্ষার জন্য এসেছিলেন।
কি আছে? আমার পূর্বপুরুষ এসেছিল, কেন এসেছিল? দিদিমণি একটা সবুজ সাথী সাইকেল দেবে বলে আমাকে, আমার মেয়েকে, তার জন্য তো আসেনি। ধর্ম বাঁচানোর জন্য এসেছিলাম। ওখানে ধর্ম জিজ্ঞেস করে করে গুলি চালানো হয়েছে। আর যে চালক মারা গেছে সে কি জন্য মারা গেছে সে ভালো করে পড়ুন, ঘটনা দেখুন, তাহলে বুঝতে পারবেন। অতদূর যাওয়ার কি দরকার? ওনাকে জিজ্ঞেস করুন না প্রাপ্ত বসুকে, চন্দন দাস হরগোবিন্দ দাস কেন মারা গেছে? তৃণমূল করতো না বলে মেরে দিয়েছে? কেন মেরেছে চন্দন দাস হরগোবিন্দ দাসকে? কেন সেদিন বাড়িগুলো ভাঙা হয়েছিল মুর্শিদাবাদে? কতদিন বোকা বানাবে? এই বুদ্ধিজীবীরা, প্রাপ্ত বসুর মতো বুদ্ধিজীবীরা হচ্ছে সমাজের টিবি, ক্যান্সার। এরা মিথ্যে কথা বলে বলে বাঙালিকে তার যে ভবিষ্যৎ, আগামী দিনে যে বিপদ আসতে চলেছে সেই বিপদ থেকে চোখ বন্ধ করে রেখেছে। আজকে মুর্শিদাবাদে যাদেরকে বাড়ি ঘর ছেড়ে পালাতে হলো তারা বাঙালি না বাঙালি নয়। কেন বাংলা, এই পশ্চিমবঙ্গে বাঙালিদেরকে তাদের বাড়ি ঘর ছেড়ে পালাতে হবে? কেন তাদের মন্দির রক্ষিত হবে না? সুকান্তদা, খিদিরপুরে মেট্রো রেল কালনা 2 নম্বর ব্লকে কালনার যে নেতা বলেছে তাকে বলবেন হাত ওনারও দুটো আছে, বাংলার জনগণের প্রত্যেকেরই দুটো করে হাত আছে। উনি যদি একটা হাত মারে বাংলার জনগণ ওনাকে হাত দেখাবে, আরো দুটো করে হাত দেখাবে, চিন্তা নেই। আর বিজেপির কর্মীর গায়ে যদি হাত পড়ে তাহলে বিপদ আছে, শুধু এটুকু বলে রাখা। সুকান্তদা, সীমান্ত এলাকাতে কাঁটাতারের ফেন্সিং তৈরির জন্য সীমান্ত এলাকাতে কাঁটাতারের ফেন্সিং তৈরির জন্য স্থানীয় বাসিন্দারা জমি দিচ্ছে। তো এখন যদি তারা জমি দিতে পারে, রাজ্য সরকার উদ্যোগী হলে সেটা কি আরো আগে সম্ভব হতো না? সম্ভব হতো তো, রাজ্য সরকার ইচ্ছে করে করেনি। রাজ্য সরকার ডেমোগ্রাফি চেঞ্জ করতে চায়, বাংলার জনবিন্যাস চেঞ্জ করতে চায়, পরিবর্তন করতে চায়। এটা তো আমি বহুবার বলছি। বাঙালির সামনে যে বিপদ অপেক্ষা করছে, 1947 সালে যে বিপদ অপেক্ষা করছিল, যে পশ্চিমবঙ্গ যদি না তৈরি হতো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা সুকান্ত মজুমদার হোক বা এখানে জ্যোতির্ময় সিং মাহাতো হোক বা অন্যান্যরা হোক, তারা অন্য রাজ্যে গিয়ে রিফিউজি হয়ে থাকতাম। ঠিক যেরকম আন্দামানে বাঙালিদেরকে থাকতে হয়, মধ্যপ্রদেশে থাকতে হয়, উত্তরপ্রদেশে পিলিভিটি থাকতে হয় রিফিউজি হয়ে, সেইভাবে থাকতে হতো। সেই সময় এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসেবে। আবার সেই জায়গায় পরিস্থিতি তৈরি করা হচ্ছে বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করে, বাংলার জনবিন্যাসকে পরিবর্তন করে, এই অনুপ্রবেশের মধ্য দিয়ে। এবং সেখানে আমি পরিষ্কার আবার ক্লিয়ার করে দিতে চাই, বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা যারা আসছেন তারা শরণার্থী, তারা অনুপ্রবেশকারী নয়। বাংলাদেশ থেকে ইসলাম ধর্মাবলম্বী যারা আসছেন তারা অনুপ্রবেশকারী। আমাদের স্ট্যান্ড একদম ক্লিয়ার, কোনো রাগঢাক জায়গায় দেখা নেই। যারা এক সময় এই জমিতে থাকবো না বলেছিল, না পাক ভূমি, আমরা পাকিস্তানে যাবো বলে চলে গেছে, তারা দ্বিতীয়বার এখানে তাদের জমির উপর ডিমান্ড করতে পারেন না। সেই জন্য যদি কোনো মুসলিম এখানে আসে বাংলাদেশ থেকে, ভারতবর্ষের মুসলিমরা, পশ্চিমবঙ্গের যারা নাগরিক তারা সম্মানীয় নাগরিক, তারা ভারত মাতার সন্তান। কিন্তু কোন মুসলিম বাংলাদেশ বা অন্য দেশ থেকে যদি আসে এখানে, আমরা তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করব। হিন্দুরা, তাদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসেবে। 2014 সাল পর্যন্ত যারা এসেছেন তাদেরকে আমরা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দিয়ে দিচ্ছি এখনো। এবং আমি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত মত মনে করি, বাঙালি হিন্দু যদি ধর্মীয় কারণে পৃথিবীর কোনো জায়গায় যদি কোনোভাবে ডিসক্রিমিনেশন বা অত্যাচারের সম্মুখীন হয়, তার পশ্চিমবঙ্গে ফিরে আসার অধিকার আছে, কারণ পশ্চিমবঙ্গ তাদের জন্য তৈরি হয়েছে। সুকান্তদা, নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জনবসতিপূর্ণ এলাকা, নবান্নের তরফ থেকে ইতিমধ্যেই মেট্রোকে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি মেট্রো নিয়ে আবার একটা জমি জটের সংকট তৈরি হচ্ছে? মেট্রো শুধু নয়, আমি তো বললাম আমাদের প্রেস কনফারেন্সে আজকে 61 খানা রেলওয়ে প্রজেক্ট বন্ধ হয়ে আছে শুধুমাত্র জমি ব্যাপারে। 450 কিলোমিটার আপনার সীমান্ত ওপেন আছে, সব মেনে নেওয়া যায়, রেল হবে না মেনে নেওয়া যায়, রাস্তা হবে না মেনে নেওয়া যায়। দেশের সুরক্ষার সাথে কেউ এইভাবে বেইমানি করতে পারে, এখন তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দল করে না। এখন কোর্টে যাওয়াতে, হোম মিনিস্ট্রি কোর্টে যাওয়াতে তারা বলে যে চাচা আপন প্রাণ বাঁচা, খেলায় পড়ে বিড়াল গাছে উঠছে, এখন জমি দেওয়া নিয়ে তোড়জোড় শুরু করেছে। তাও আমি বলছি 17 হারা করবে, অ্যালিবাই নিয়ে আসবে, সেই জমি যত দেরি করে দেওয়া সম্ভব তৃণমূল কংগ্রেস সেই জমি দেবে। সব জায়গাতে একই অবস্থা। আপনি বারাসত থেকে যান, ন্যাশনাল হাইওয়ে চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে, সেখানে জমি জটে আটকে আছে। এই জমি নীতি থাকলে পশ্চিমবঙ্গের শিল্প কোনো মতেই হতে পারে না, এবং সেটাই হচ্ছে শিল্প হচ্ছে। শেষ করুন। প্রধানমন্ত্রীর পরবর্তী বঙ্গ সফর জানো না এবং ওবিসি যাত্রার দিনক্ষণ ঠিক হয়নি। ওবিসি যাত্রা এবং প্রধানমন্ত্রীর পরবর্তী সময় জানো না। জানা গিয়েছে আদতে সে পাক নাগরিক, কিন্তু পশ্চিমবঙ্গের 2টি জায়গার ভোটার তালিকায় তার নাম রয়েছে।
এরকম প্রচুর মানুষ এরকম আছে এবং এই দেশটার যেটা হওয়া উচিত ছিল, পৃথিবীর সব দেশের কাছে তথ্য আছে যে আমার নাগরিক কারা। ভারতবর্ষ শুরুতেই, স্বাধীনতার শুরুতেই এটা করা উচিত ছিল। বাংলাদেশের রেজিস্টার আছে যে তার নাগরিক কারা, আমেরিকার রেজিস্টার আছে তার নাগরিক কারা। একমাত্র ভারতবর্ষ একমাত্র দেশ যার কারা নাগরিক ভারতবর্ষের কাছে নেই, এবং এটা 75 বছরের আমাদের লিগাসি, আমরা কিছু করতে পারছি না। এনআরসির কথা শুনলে সবাই লাফাতে শুরু করে, বাংলাদেশেরও এনআরসি আছে, আমেরিকারও এনআরসি আছে, মুসলিম কান্ট্রিগুলোর এনআরসি আছে, সবার একটা রেজিস্টার আছে, একটা জাবটা খাতা আছে যার মধ্যে লেখা থাকে যে কারা তার নাগরিক। ভারতবর্ষের নেই, কে নাগরিক আমরাও জানি না। আপনি নাগরিক, আপনার কাছে নাগরিকত্বের কোনো প্রমাণ নেই যদি আপনার পাসপোর্ট না থাকে। ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। আধার কার্ড কংগ্রেস আমলে চালু হয়েছে, তবুও তার নিচে লেখা আছে যে এটা আপনার পরিচয়, নাগরিকত্বের পরিচয়পত্র নয়। কেন? কারণ ভারতবর্ষের সাথে এই সমস্যাটা আছে। ভারতবর্ষে কারা সিটিজেন তার একটা, আমার মনে হয় যে একটা তার নথিবদ্ধ তার একটা ফর্ম থাকা উচিত, একটা রূপ থাকা উচিত। আমি খুব বেশি বলতে পারবো না, শুধু এটুকু বলতে পারি যে যারা এই কাজ করেছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা বিজেপি যে সরকার আছে ওখানে, আমাদের রেখা গুপ্তাজির সরকার, সেই সরকার কড়া হাতে করবে। এবং তখন যারা বলছেন যে আর্জি করেন ছায়া, তখন সেই ছায়া ভুলে মমতার মায়ায় পড়ে যাবে, মানে মুখ্যমন্ত্রীর মায়ায় পড়ে যাবে। ধন্যবাদ। নাম তোলার জন্য তৃণমূল নেতাদের 10,000 টাকা দিতে হচ্ছে, এরকম ঘটনার ও যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করছে। আমরা সম্প্রতি দেখলাম এখানকার ভোটার, সে বাংলাদেশের ভোটার, বাংলাদেশে সে ওইখানে বিক্ষোভে সামিল ছবিও দেখা যাচ্ছে, যে এখানকারও ভোটার। দেখুন, তৃণমূল কংগ্রেস তো সত্যি কথা বলতে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছে। একটা রিজিওনাল পার্টি, আঞ্চলিক দল, যারা বেশ কিছুদিন আগে রাষ্ট্রীয় দলের মর্যাদা হারিয়েছে, তারা এমন কর্মী তৈরি করতে সমর্থ হয়েছে যে যারা ইন্টারন্যাশনাল কর্মী, আন্তর্জাতিক কর্মী, যারা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস করে, আবার বাংলাদেশে গিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে, ছাত্র আন্দোলনে তার নেতৃত্ব দেয়। সেই জন্য তৃণমূল কংগ্রেসকে কংগ্রাচুলেট করতে চায়, অভিনন্দিত করতে চায়। এই ধরনের কর্মী, ইন্টারন্যাশনাল কর্মী, কোন রাজনৈতিক দল আজ অব্দি করতে পারেনি। নরেন্দ্র মোদীর বিজেপিও করতে পারেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস করতে পেরেছে যে আন্তর্জাতিক কর্মী তৈরি করতে পেরেছে। সেটা হয়তো আফসোস থেকেই করেছে যে যেহেতু রাষ্ট্রীয় দলের মর্যাদা সরে গেছে, তো সেই জন্য আন্তর্জাতিক দল হওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তবে দিদিমণির লোকজন যে তিনি বলেছেন যে তারা, আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে আপনারা 3,000 টাকা করে দেবেন, এবং অন্যদিকে লক্ষ্মী ভান্ডারের কথা বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। তাহলে কি এবার 2026-ও ফের ওই ভাতা রাজনীতিতেই চলবে? মানে এটা আমরা আগেই ঘোষণা করেছি যে বিজেপি ক্ষমতায় এলে আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করবো এবং তাদের 3,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করবো। এ নিয়ে বিরোধী দলনেতা বলেছেন, আমি বলেছি, বিরোধী দলনেতা এর আগেও বলেছেন ভাতা হবে, কিন্তু ভাতা থাকা মানে এই নয় যে আপনার কর্মসংস্থান হবে না, আপনার এসএসসি হবে না, এসএসসি পরীক্ষা হবে না। প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে এবং আমরা স্বচ্ছভাবে করব। হয় অনলাইনে পরীক্ষা হবে, অথবা পরীক্ষা দিয়ে ওএমআর শিট, সেই ওএমআর শিট ছাত্রদের হাতে দেওয়ার ব্যবস্থা করব। এবং তারপরে ওয়েবসাইটে সঠিক উত্তর চলে আসবে, যেরকম ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের ক্ষেত্রে হয়। আপনি সেখানেই চেক করে আপনি জেনে নেবেন যে কত নাম্বার আপনি পেয়েছেন, কত মার্কস পেয়েছেন। যেমন যেই অ্যাডভান্স এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্র সরকারের পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকি। এবং প্রতি বছর নিয়মিতভাবে স্কুল সার্ভিস কমিশন হবে, এটা বিজেপির প্রতিশ্রুতি। আমরা আমাদের নির্বাচনী ইস্তাহার, যাকে আমরা সংকল্পপত্র বলি, সেই সংকল্পপত্র যখন বেরোবে তাতে আমরা স্পষ্টভাবে সেটা উল্লেখ করব। আপনারা হিন্দুত্বের কথা বলছেন, প্রচার করছেন, উল্টো দিকে ফুরফুরার আরও এক সদস্য কাসেম সিদ্দিকী, তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন, এবং তাকে নিয়ে এই মুহূর্তে তৃণমূলের অন্দরে সংখ্যালঘু যারা বিধায়ক রয়েছেন, বিশেষ করে শওকত মোল্লা, তিনি ইতিমধ্যে উষ্মা প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে এদের মনে হয় খুব বেশি আর রুজি রোজগার হচ্ছে না। এই কাসেম সিদ্দিকী কখনো দিদির নামে বলছেন, কখন কি বলেন ঠিক নেই। তিনি রাজ্য সম্পাদক কাসেম সিদ্দিকী। অ্যাপিসমেন্ট পলিটিক্সের এটা আরেকটা নিদর্শন। কাসেম সিদ্দিকী ফুরফুরা শরীফের কি জানা বলে, ওদের বীর জানা নাকি বলে বলে যায়, তো হতে পারে সেটা, কিন্তু তার রাজনৈতিক ইয়ে কি, ব্যাকগ্রাউন্ড কি, এই রাজনীতি কোথায় করতে হঠাৎ করে তাকে রাজ্য সম্পাদক নাকি বানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসে কতজন রাজ্য সম্পাদক আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে না কাগজ না দেখে। 50 জন আছে না 85 জন আছে, আবার কেউ
নেতা শঙ্কর মালাকার জয়েন করেছে, তাকে ভাইস প্রেসিডেন্ট করে দেওয়া হয়েছে। কত ভাইস প্রেসিডেন্ট, কত সম্পাদক, তার সংখ্যাই এখন ঠিক নেই। কে ভাইস প্রেসিডেন্ট হলো, কে সম্পাদক হলো, তো গরুর গাড়ির হেডলাইন। সুকান্ত দা, এত সংখ্যায় 22 এবং 23 এই এক বছরে 5% লোককে জনসংখ্যা আমরা এক্সট্রিম পভার্টি লাইনের বাইরে আনতে পেরেছি। এই ক্রেডিট নরেন্দ্র মোদীর ক্রেডিট, মোদী ইকোনমিক্সের ক্রেডিট। তাবর তাবর নোবেল জয়ী বিজ্ঞানী যারা অর্থনীতিবিদ অনেক আছেন, তারা পর্যন্ত এটা ঠাউর করতে পারেনি। এটা আমাদের জন্য গৌরব এবং অত্যন্ত আশা, এবং ভারতবর্ষ এইভাবে যদি এগিয়ে যায়, আগামী দিনে এগিয়ে যাবে। আমার বিশ্বাস নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা বিকশিত ভারত তৈরি করব। মূলত সীমান্ত এলাকাতে ফেন্সিং তৈরির জন্য স্থান বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ শুভেন্দু অধিকারীকে ডাকাত বলে আক্রমণ করেছেন এবং তিনি চ্যালেঞ্জ করে বলছেন যে তদন্ত হলে তিনি নিজের ফোন জমা দেবেন, কোনো ইডি সিবিআই ভয় দেখিয়ে কিছু হবে না। দেখুন, এই কাজল শেখ শুভেন্দু বাবুকে কেন আক্রমণ করছে আমি তো বুঝতে পারছি। কারণ শুভেন্দু বাবুর থেকে যার যত বিপদ, বা বিজেপির থেকে কাজল বাবুর যত বিপদ, তার থেকে তো বড় বিপদ অনুব্রত মণ্ডলের থেকে। অনুব্রত মণ্ডল পিসির লোক, কাজল শেখ ভাইপোর লোক। পিসি গোল দেবে না ভাইপো গোল দেবে, এই চক্করে এই দুই পক্ষের টানাটানিতে কাজল শেখ কবে কাজল লতা হয়ে যাবে তখন বুঝতে পারবে। সেই সময় আসছে। ছবি টবি দিয়ে কি হবে? অন্য দেশ হলে, আমাদের দেশের আইন কানুন অনেক ভাগ ফোকর আছে। আইন তো আর আমরা বানাইনি, সংবিধানটা আমাদের সময় রচনা হয়নি। অন্য দেশ হলে এই রাজনৈতিক দলের মান্যতা চলে যাবে। যেভাবে ইন্টারন্যাশনাল কর্মী তৈরি করছে, এবং তৃণমূলও সত্যি ইনোভেশন তো পারে, পশ্চিমবঙ্গ ইনোভেশনের পিছনের দিকে যাচ্ছে, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে ইনোভেশন একমাত্র তৃণমূলই পারে। আন্তর্জাতিক কর্মী, এর আগে আন্তর্জাতিক প্রচারক, ভোটের প্রচারকে বাংলাদেশের সিনেমার চলচ্চিত্র অভিনেতাদেরকে তৃণমূল কংগ্রেস নামিয়েছিল। নির্বাচন কমিশনও অবাক হয়ে গেছিল যে আইনই নেই এরকম কোনো, যে যদি বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে যে প্রচার করে